নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সব থেকে বড় খবর, যে খবরটা নিয়ে রাজ্য তোলপাড়, শুধু নয় সারা ভারতবর্ষ তোলপাড়, সেটা হচ্ছে সঞ্জয় রায়। সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। শিয়ালদহ কোর্টের বিচারপতি তাকে একদম স্পষ্টত বলে দিয়েছেন যে সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ, এবং তার সাথে রাজ্য সরকারকে যেটা পানিশমেন্ট করা হচ্ছে সেটা হচ্ছে 17 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই কথাগুলো যখন আসছে, উড়ে আসছে যখন কোর্ট চত্বর থেকে এবং শিয়ালদা কোর্টের বিচারকের ঘর থেকে, তখন কিন্তু একটা বিরাট আলোড়ন তৈরি হয়েছিল, এবং সেই আলোড়ন থেকে বহু মানুষের নানান রকমের প্রশ্ন চিহ্ন কিন্তু বারবার উঠে আসছে। শুধু প্রশ্ন চিহ্ন সাধারণ মানুষের কাছ থেকে নয়, আজকে বিচারপতি যে মন্তব্য করেছেন এবং যেভাবে বিচারপতি কিছুক্ষণের জন্য বাইরে চলে গেলেন, এখানে কিন্তু একটা বিস্ময়কর ব্যাপার লেগেছে। বিশেষ করে আমাদের শিয়ালদা কোর্টের বিচারপতির কোনো কিছু করার ছিল না। তার কাছে যাবতীয় ডকুমেন্ট যেগুলো সিবিআই দিয়েছিল তার উপরেই তিনি রায় দিয়েছেন, এটা কিন্তু স্পষ্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি গত যেদিনকে বলেছিলেন সাজা ঘোষণা করা হবে সোমবার দিনকে, তাহলে আজকে সাজা ঘোষণা হবে সেটা তিনি জানতেন, এবং কি সাজা দেবেন সেটা তিনি নিশ্চিতভাবে ছিলেন যে কি সাজা দেবেন। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে তিনি কোর্টে এলেন, কোর্টে আসার পর তারপরে কিছুক্ষণ ধরে সওয়াল জবাব চললো, তারপর তিনি কিছুক্ষণের জন্য মুলতবি করে কোর্ট বেরিয়ে গেলেন, এবং বেশ কিছুক্ষণ পর তিনি যখন এলেন তখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় 2:45, এবং 2:45-এ তিনি যখন ঢুকলেন, তারপর তিনি সাজা ঘোষণা করে 2:55-এর মধ্যে কিন্তু তিনি বেরিয়ে গেলেন। মানে মাত্র তার 10 মিনিট সময় লেগেছিল তাকে লিখতে হবে কি লিখতে হবে। তার মানে কি? তার মানে তিনি আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন কি করবেন কি করবেন না। তাহলে মাঝখানের এই যে বিরতি সময়টা তিনি যে নিলেন, কিসের জন্য নিলেন? এখানে একটা ছোট্ট প্রশ্ন আমরা তুলছি। এরপর যে প্রশ্নটা আমরা তুলছি সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, সেটা হচ্ছে সিবিআই বলেছিল যে বিরল থেকে বিরলতম ঘটনা এই ঘটনাকে বারবার করে সিবিআই দাবি করেছিল যে বিরল থেকে বিরলতম। অথচ আমরা দেখলাম শিয়ালদা কোর্টের বিচারক তিনি কিন্তু স্পষ্ট বললেন যে এটা বিরলতম ঘটনা নয়। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি বিরলতম ঘটনা নয় তাহলে কেন 17 লক্ষ টাকা স্টেটের কাছ থেকে জরিমানা করা হলো? আর কেনই বা সঞ্জয় রায়কে একেবারে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হলো? এমনকি তিনি বলেছেন এই কথাও, আজকে বিচারপতি তিনি বলেছেন যে আমার মনে যেটা হয়েছে সেইটাই আমি আমার রায়ে প্রতিফলন করেছি। মানে তিনি যেটা মনে করেছেন সেটাই তিনি রায় দিয়েছেন। মনে করার উপরে কি কোনো রায় হয়? প্রশ্ন তুলছি আমরা, যদিও আমরা জানি এই বিষয়ে প্রশ্ন তোলার ক্ষমতা আমাদের কাছে নেই, আমাদের ক্ষমতা খুবই সীমিত, কিন্তু আমাদের মনের মধ্যে যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যেটা আমাদের মনে হচ্ছে যে এই ধরনের কথা কি একজন বিচারপতি বলতে পারেন যে আমার যেটা মনে হয়েছে? আমাদের মনে হয় এই কথাটা বলা উচিত এইভাবে যে যা যা ডকুমেন্ট আমার কাছে এসছে সেই ডকুমেন্টসের ওপর যে ধরনের সাজা দেওয়া যায় সেই সাজাটাই আমি শুনিয়েছি। এই ধরনের বক্তব্য কিন্তু তিনি বলেননি। এবং প্রশ্ন হচ্ছে যে যদি এটা বিরলতম ঘটনা না হয়ে থাকে তাহলে তাকে আমৃত্যু সাজা দেওয়া কেন হলো? যদি বিরলতম দৃষ্টান্ত না হয়ে থাকে তাহলে আমৃত্যু তাকে সাজা ঘোষণা করা হলো কেন, যে তিনি কারাদণ্ডে দণ্ডিত থাকবেন? এই রকম বেশ কিছু প্রশ্ন আজকে শিয়ালদা কোর্টে কিন্তু বারবার করে ভেসে এসছে, এবং সেখানে আমরা দেখতে পেয়েছি বহু উকিল তারা রীতিমতো মিটিং করেছেন, স্লোগান তুলেছেন যে এই বিচার ঠিকঠাক বিচার হলো না। আজকের বিচার যেটা হওয়ার কথা ছিল সেটা আজকে কোনো বিচার হওয়ার কথাই ছিল না। আজকে শুধুমাত্র রায় ঘোষণা হওয়ার কথা ছিল। বিচারপতি আগেই জানিয়ে দিয়েছিলেন যে সোমবার দিনকে রায় ঘোষণা হবে। তাহলে প্রশ্ন হচ্ছে, তিনি কোর্টে এসে আবার কোর্ট থেকে তিনি বেরিয়ে গেলেন। বেরিয়ে আসার পর যখন তিনি কোর্টে ঢুকলেন তখন 2:45 বাজে। তার রুমে যখন তিনি ঢুকলেন বিচারালয় কক্ষে, তখন বাজে ঘড়ির কাঁটায় 2:45, আর 2:55 তিনি কিন্তু বেরিয়ে গেছেন। এর মাঝখানেই তিনি রায় ঘোষণা করেছেন। রায় কি হবে সেই রায় তিনি লিখে দিয়েছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, তিনি তো আগেই সিদ্ধান্ত নিয়েছেন, তাহলে কেন এই বিলম্ব? কেন তিনি বাইরে বেরোলেন? কেন তিনি মাঝখানে একটা বিরতি নিলেন? এইরকম হাজারো প্রশ্ন কিন্তু শিয়ালদা কোর্টের চত্বরে ভেসে আসছিল আজকে সারা দিন ধরে। আমরা যখন এই সংবাদ তৈরি করছি কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে, তখন কিন্তু আমাদের কাছে এই প্রশ্নগুলোই বারবার আসছে। এবং এর মধ্যে সব থেকে একটা বড় জিনিস, যেটা হচ্ছে অভয়ার মা বাবা।
তারা কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে কোনো ক্ষতিপূরণ চাই না। যে 17 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে, যে 17 লক্ষ টাকা জরিমানা হিসাবে বাবা মায়ের হাতে তুলে দিতে হবে, সেই টাকা তারা নিতে রাজি নন বলে তারা ইতিমধ্যে জানিয়েছেন। এমনকি সঞ্জয় রায়কে 50,000 টাকা জরিমানাও করা হয়েছে, যে তিনি যদি 50,000 টাকা না দিতে পারেন তাহলে কিন্তু তার আমৃত্যু সাজা ঘোষণা যেটা করা হয়েছে সেটাই কিন্তু থাকবে এবং তাকে সেটাই গ্রহণ করতে হবে। ইতিমধ্যে আমরা যখন দেখছি এই ধরনের ঘটনা ঘটছে, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন সংবাদ মাধ্যমে বিভিন্ন মানুষেরা তাদের মতন করে তারা মত প্রকাশ করছেন। ইতিমধ্যে কুণাল ঘোষও কিন্তু দেখা যাচ্ছে তিনি বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে একেবারে মমতা ব্যানার্জির হয়ে মাঠে নেমে পড়েছেন। তিনি বলছেন যে মমতা ব্যানার্জি প্রথমেই বলেছিলেন যে আমরা ফাঁসির দাবি করছি, ফাঁসি চাই, সঞ্জয় রায়ের ফাঁসি চাই, কিন্তু সিবিআই আসার পর সিবিআই যদি তথ্য প্রমাণ জোগাড় করতে না পারে, যে তথ্য প্রমাণ জোগাড় করেছিলেন সেই তথ্য প্রমাণ যখন দিয়েছে সিবিআই কোর্টের কাছে, কোর্ট তখন বিচার করবে। একদম কুণাল ঘোষ একেবারে বলিষ্ঠ, মানে যে বলা হয় পোর খাওয়া সাংবাদিকদের মতন তিনি কথা বলেছেন আজকে সংবাদ মাধ্যমে। তিনি বলছেন স্পষ্ট যে বিচারালয় বিচার কক্ষে যখন সমস্ত ডকুমেন্ট সাবমিট হয়ে যায়, বিচারক সিদ্ধান্ত নেবেন তিনি কি করবেন। তার মনে হয়েছে যে আজীবন মানে মৃত্যু তাকে কারাদণ্ডে দণ্ডিত করা হবে, তখন আর কারোর কোনো কথা থাকতে পারে না। একেবারেই ঠিক বলেছেন কুণাল ঘোষ, পৌর খাওয়া সাংবাদিকদের মতন তিনি কিন্তু মমতা ব্যানার্জিকে বাঁচাতে মাঠে নেমে পড়েছেন। তার কারণ হচ্ছে শুধু এইখানেই শেষ নয়, এই যে বিচার আজকে এসছে এই বিচার নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টেও কিন্তু এই মামলা হবে। তখন কিন্তু আসল জিনিস বোঝা যাবে যে কি ঘটনা ঘটেছে। কারণ আমরা সবাই কিন্তু কলকাতা হাইকোর্টের দিকে তাকিয়ে আছি। তার কারণ এখনো পর্যন্ত যতগুলো মামলা হয়েছে কলকাতা হাইকোর্ট কিন্তু এমন এমন রায় শুনিয়েছেন, এমন এমন মানে অবজারভেশন দিয়েছিলেন, সেটা কিন্তু আমরা দেখেছি এবং প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা বুঝতে পেরেছি যে কলকাতা হাইকোর্ট কিন্তু অনেকাংশে নিউট্রালি থাকার চেষ্টা করেন। এবং সেই চেষ্টাটা আমাদের যেটা মনে হয় আগামী দিনে যখন সঞ্জয় রায়ের এই মামলা আসবে, এই মামলাতেও কিন্তু কলকাতা হাইকোর্ট নিউট্রালি শোনার চেষ্টা করবেন। এবং তার মধ্যে সব থেকে আমাদের কাছে যে প্রশ্নটা এই মুহূর্তে সব থেকে বড় এবং যে প্রশ্নটা আমরা আবারও করছি দর্শকের সামনে, কারণ এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সিবিআই যখন বারবার করে দাবি করছে যে এটা বিরলতম ঘটনা, তখন বিচারক বলছে যে এটা বিরলতম ঘটনা নয়। তাহলে কি সিবিআই ইচ্ছাকৃতভাবে যে সমস্ত কাগজপত্র দেওয়া উচিত ছিল, যে সমস্ত ডকুমেন্টস তারা পেয়েছিল, তারা বিচারকের কাছে দেয়নি? সেই জন্যই বিচারক বলছেন যে এটা বিরলতম ঘটনা নয়। বিরলতম ঘটনা কাকে বলবো? এই ধরনের একটা নৃশংস হত্যা হয়েছে, যেখানে রেপ করে খুন করা হয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ছিঁড়ে দেওয়া হয়েছে, হাত পা ভেঙে দেওয়া হয়েছে। তারপরেও এমনকি একটা কাজের জায়গা যেখানে কর্মজীবনে ছিলেন একজন মহিলা ডাক্তার, তাকে এই ধরনের ঘটনা তার সাথে হয়েছে, অথচ এটাকে বলছে শিয়ালদহ কোর্ট, তিনি বলছেন যেটা বিরলতম নয়। তাহলে কি সিবিআই আগে থেকেই জানতো যে এমন কিছু তথ্য প্রমাণ আমরা দেব, যে তথ্য প্রমাণের কারণে শিয়ালদার যে বিচারপতি তার পক্ষে কখনোই এটা সম্ভব হবে না যেটা বিরলতম ঘটনা বলে আখ্যা দেওয়া? এবং এটা কিন্তু সবাই জানতো। আজকে বাংলার মানুষ কিন্তু তাকিয়েছিল শুধুমাত্র একটা কথা জানার জন্য, যে সিবিআই যে ডকুমেন্টগুলো দিয়েছিল সেই ডকুমেন্টগুলোর ওপরে শিয়ালদা কোর্ট কি অর্ডার দেয়। অর্ডার যখন মৃত্যুদণ্ড এলো না, যাবজ্জীবন কারাদণ্ড, মানে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড, এবং শুধুমাত্র যে শব্দটা প্রয়োগ করলো বিচারপতি যেটা বিরলতম ঘটনা নয়, এখানেই কিন্তু স্পষ্ট হয়ে যায় যে বড় ধরনের সিবিআইয়ের সাথে এবং সুপ্রিম কোর্ট বলা যেতে পারে তার সাথে প্রধানমন্ত্রীর সাথে একটা বড় একটা সেটিং কিছু না কিছু একটা হয়েছে। কোথাও না কোথাও একটা লেনদেনের ব্যাপার হয়েছে, যে কারণে সিবিআই মুখে বলছে বিরলতম ঘটনা, অথচ যখন ডকুমেন্টেশনের ব্যাপার আসছে, ডকুমেন্টেশনের পার্টের ব্যাপার আসছে, তখন কিন্তু তারা কিন্তু সেই ডকুমেন্ট জোগাড় করে বা ইচ্ছাকৃতভাবে দেয়নি। যার ফলেই কিন্তু আজকে শিয়ালদহ কোর্টের বিচারপতি বলতে বাধ্য হচ্ছেন যেটা বিরলতম নয়। এবং আরও একটা শব্দ যেটা আমাদের কানে প্রচণ্ডভাবে লেগেছে, যে আমার যা মনে হয়েছে তাই সেই রায় দেব। এইটা কি কোনো বিচারপতি বলতে পারে? এই প্রশ্নও কিন্তু আমরা তুললাম। কারণ বিচারপতিরা বিচার দেন কাগজপত্রের ভিত্তিতে, আইনের ভিত্তিতে, কোন ধারায় কি লেখা আছে সেই ধারার ওপর প্রয়োগ হয়।
সেখানে কারোর কি মনে হচ্ছে, কার কি মনে হচ্ছে, আজকে যদি বিচারপতির মনে হতো যে না সঞ্জয় রায় কোনো দোষ করেনি, তাহলে কি সেটাই ঠিক হিসাবে মেনে নেওয়া হতো? এই রকম নানান প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আজকে বাংলা জুড়ে চলছে। বাংলা জুড়ে এক পক্ষ বলছে আরেক পক্ষের দিকে। আমরা শুধু বলবো বিচারের বাণী নির্ভীকতে কার্যে, এবং সেই কারণেই কিন্তু আমরা দেখলাম যে সিবিআই তার যে কর্ম, তার যে কাজ, সেই কাজ করতে তারা ব্যর্থ এবং বাধ্য হলো বিচারপতি তিনি বাধ্য হয়ে আজকে সঞ্জয় রায়কে একা দোষী সাব্যস্ত করে তাকে সাজা ঘোষণা করলেন। দর্শক, আমরা এই সংবাদ তুলে ধরছি কলকাতা হাইকোর্টের করিডোর থেকে। তার কারণ হচ্ছে একটাই, কারণ শিয়ালদা কোর্টের দিকে আমাদের সম্পূর্ণ নজর ছিল। আমরা সম্পূর্ণটা দেখেছি, কখন বিচারপতি কক্ষ থেকে বেরিয়েছেন, কখন বিচারপতি কক্ষে ঢুকেছেন, এবং মাত্র 10 মিনিটের মধ্যে তিনি কিন্তু সাজা ঘোষণা করে বেরিয়ে গেছেন। এখানেও কিন্তু আমাদের মনের মধ্যে একটা বড় প্রশ্ন, যে তিনি যখন জানতেন সাজা দেবেন, কি সাজা দেবেন তার মনের মধ্যে ঠিক হয়ে গেছিল, তারপরেও তিনি কেন বিরতি নিলেন? বিরতিতে কি কারোর সাথে তিনি কথা বলেছেন? কেউ কি তাকে ইনস্ট্রাকশন দিয়েছেন? কেউ কি তাকে ফোন করেছেন? এরকম হাজারো প্রশ্ন কিন্তু আমাদের মাথায় ঘুরছে। আমাদের সাহস নেই কাউকে প্রশ্ন করার। আমাদের সংবাদ মাধ্যমের কাছে এমন কেউ আসবেন না যে তাকে প্রশ্ন করতে পারবো। সেই রকম মানুষের আমরা অপেক্ষায় আছি। যদি কেউ আসেন, যদি কোনো আইনজীবী আসেন, বা কোনো কারোর যদি আমরা এইরকম কোনো বলিষ্ঠ কোনো সাংবাদিকের সংবাদ পাই, বা কারোর কাছ থেকে যদি আমরা এই ধরনের প্রশ্নের উত্তর পাই, তাহলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। আর আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।